ভূতের আড্ডা। রাত ৯টা নাগাদ নিজের ছোট্ট মাটির ঘরের ভেতর বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে রমেশ। সারাদিন রিক্সা চালিয়ে বিকেলে বাড়ি এসে চারটা ডাল ভাত খেয়েই ঘুমেছিল সে। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও রমেশ ঘুম থেকে না ওঠায় কিছুটা বিরক্ত ও রেগে গেছে তার স্ত্রী মালতী। বলি কি গো, কি হলোটা কি? হ্যাঁ, সন্ধ্যা পেরিয়ে রাত নামলো, অথচ তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। বলি আজ আর উঠবে না নাকি? বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রমেশকে ডাকাডাকি করেও যখন সে উঠছিল না, তখন হন্তদন্ত হয়ে ঘরের ভেতর এসে রমেশের সামনে দাঁড়ালো মালতী। অভাবের সংসার, তার ওপর তাদের একমাত্র ছেলেটা ভর্তি হয়েছে শহরের একটা কলেজে। সেই ছেলের পড়াশোনার খরচ চালাতে চালাতেই যেন হিমশিম খেতে হচ্ছে রমেশ আর মালতীকে। তার উপর মাস তিনেক আগে পুরনো রিক্সাটা চুরি হওয়ার পর একটি এনজিও থেকে লোন নিয়ে নতুন একটা রিক্সা কিনেছিল রমেশ, আর সেটারও কিস্তি দিতে হয় সপ্তাহ পেরোলেই। এই দেখো, মিনসে এখনো কেমন ভোস ভোস করে ঘুমোচ্ছে দেখো। বলি কাল যে কিস্তির টাকা দিতে হবে সে হুঁশটা কি তোমার আছে? হ্যাঁ, কিস্তির বাড়িতে এসে রাগারাগি করলে কিন্তু আমি তোমার খবর করে ছাড়বো বলে দিলুম। মাথার কাছে দাঁড়িয়ে মালতী বারবার চিৎকার চেঁচামেচি করায় ঘুম থেকে জেগে উঠল রমেশ। কি শুরু করলে বলো তো মালতী? সারাদিন খাটাখাটনির পর একটু বিশ্রাম যদি না নিই, তবে রাতের বেলা রিক্সা চালাবো কি করে বলো তো? সব তো ঠিক আছে গো, কিন্তু কাজেও যে যেতে হবে নাকি? কিস্তির টাকা, ছেলের কলেজের ফিস, এগুলো না হলে আসবে কোত্থেকে শুনি? মালতীর কথার আর কোনো উত্তর না দিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে কলতলায় চলে গেল রমেশ। রাত 9:30 কি 9:45 নাগাদ তাড়াহুড়ো করে আবারও চারটা ডাল ভাত খেয়ে রিক্সাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো রমেশ। রিক্সা চালিয়ে কিছু দূর যেতেই সে লক্ষ্য করল রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে হাত বাড়িয়ে তাকে দাঁড়াতে বলছে একজন ব্যক্তি। লোকটি রিক্সা থামাতে বলার সঙ্গে সঙ্গেই রিক্সাটা থামিয়ে দিল রমেশ। বাবু দাঁড়াতে বললেন যে, কোথাও যাবেন নাকি? আরে যাব বলেই তো দাঁড়াতে বললু। তা কলেজ গেট যাবে? আর গেলে ভাড়া কত নেবে? কলেজ গেটের কথা শুনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল রমেশ, কারণ ওই জায়গায় যেতে হলে পুরনো শ্মশানঘাটটা পেরিয়ে যেতে হয়, আর বেশ অনেকটা দূর হওয়ায় সচরাচর ওই দিকটায় কেউ যায় না। তবুও পেটের দায়ে ভয় ডর একদিকে রেখে লোকটিকে কলেজ গেটে পৌঁছে দেওয়ার জন্য মনস্থির করল সে। কলেজ গেট তো এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, আবার ওই শ্মশানঘাটটাও পেরিয়ে যেতে হবে। আমাকে কিন্তু 320 টাকা দিতে হবে। 320 টাকা? এত বেশি কেন? আমি তোমাকে 300 টাকা দেব, আর কথা বাড়িও না। কথাটা বলেই আর এক মুহূর্তও দেরি না করে রিকশায় চেপে বসতেই আর কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো রমেশ। শুনশান নীরব রাস্তায় আলো আধারের মাঝে শাঁ শাঁ করে এগিয়ে যাচ্ছিল রিকশাটা। শুধুমাত্র মাঝে মাঝে রাস্তার পাশের ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো এসে পড়ছিল রিকশার গায়ে, তারপর আবার মিলিয়ে যাচ্ছিল গভীর অন্ধকারে। চারপাশে এমন নিস্তব্ধতা যেন এই রাস্তায় বহুদিন ধরে কোনো মানুষের পা পড়েনি। শুধু রিকশার চাকার ঘর্ষণের শব্দ আর দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক ছাড়া। সচরাচর এই সময়ে কোনো রিক্সা পাওয়া যায় না। আজ তোমাকে পেয়ে বেশ ভালোই হলো। আচ্ছা, তুমি যে এত রাতে শ্মশানঘাট কবরস্থানের পাশে দিয়ে রিক্সা চালাও, তা তোমার ভয় করে না? লোকটির মুখে আকস্মিক ভয়ের কথা শুনে মৃদু হেসে উঠল রমেশ। এই যে বলেন না বাবু, আমাদের মতো গরিবদের কি ভয় পেলে চলে? গরিব মানুষ, কাজ তো করতেই হবে। কাজ না করলে পেটে খাবার জুটবে কেমন করে বলুন? ধীরে ধীরে নির্জন রাস্তা পেরিয়ে শ্মশানের পাশের সেই ভয়ঙ্কর পথটা এসে পড়ল রমেশ, যেখানে এই রাস্তায় দিনের বেলাতেও এক অদ্ভুত গা ছমছমে অনুভূতি কাজ করে, সেখানে রাতের আধারে আসাটা
যেন এক দুঃসাহসিক ব্যাপার। শ্মশানের ঠিক সামনে আসতেই দূর থেকে একটা শেয়ালের ডাক ভেসে এলো তাদের কানে। শেয়ালের ডাকটা শুনেই যেন শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল রমেশ ও শ্রীকান্তের। তোমার আসলে অনেক সাহস। আমি প্রায় মাঝে মাঝেই রাতের বেলায় এদিকে দিয়ে যাই, কিন্তু এর আগে আমাকে তারা নামিয়ে দিয়েছে, কিন্তু তুমি নামালে না। বাবু, রাত পেরিয়ে সকাল হলেই কিস্তির স্যার এসে ওই বাড়ির উঠোনে দাঁড়াবে। তার উপর ছেলেটাকেও অনেক কষ্টে শহরে পড়াচ্ছি। এসব ভয় ডর আমার মতো মানুষের কি করলে চলে? কথাগুলো বলতে বলতেই কলেজ গেটের সামনে এসে রিক্সাটা থামিয়ে দিল রমেশ। রিক্সা থামতেই ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নেমে কলেজ গেটের ভেতরে চলে গেল লোকটি। লোকটি নেমে যেতেই আবারও সামনের দিকে রিক্সা নিয়ে চলে গেল রমেশ। দিন কয়েক পর রাত 10টা নাগাদ আবারও একই রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছিল রমেশ। এমন সময় সে লক্ষ্য করল রাস্তার পাশেই চাদর মুড়ি দিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি। লোকটা তাকে থামতে বলছে বুঝতে পেরেই ধীরে ধীরে রিক্সাটা সেই ব্যক্তির সামনে নিয়ে গিয়ে থামিয়ে দিল রমেশ। বাবু, আমাকে দাঁড়াতে বললেন যে, আপনি কি কোথাও যাবেন? তা কোথায় যাবেন বলুন? রমেশের কথার কোনো উত্তর না দিয়ে রমেশ কিছু বুঝে ওঠার আগেই তড়িঘড়ি করে রিক্সায় চেপে বসল লোকটি। আকস্মিকভাবে লোকটিকে রিক্সায় বসতে দেখে খানিকটা অবাক হয়ে গেল রমেশ। তবে অবাক হলেও কিছু না বলেই রিক্সাটা চালাতে শুরু করলো সে। রিক্সাটা আবারও ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো অন্ধকার রাস্তা ধরে। কিন্তু এবার যেন সবকিছু কিছুটা ভিন্ন লাগছিল রমেশের। হঠাৎ করে সে অনুভব করলো রিক্সাটা অস্বাভাবিক ভারী হয়ে গেছে, আর কেমন যেন একটা ভিন্ন রকম গন্ধ ভেসে আসছে চারপাশ থেকে। এ কি, মাত্র একজন মানুষ রিক্সায় উঠেছে, তাতেই রিক্সাটা এত ভারী লাগছে কেন? রমেশের বুকের ভেতরটা ধক ধক করতে লাগলো। তার মনে হচ্ছিল যেন কোনো অজানা আতঙ্ক ধীরে ধীরে তাকে গ্রাস করে নিচ্ছে। বিষয়টা বোঝার জন্য সে কিছুটা ভয়ে ভয়ে পেছনের দিকে তাকালো। পেছনে তাকাতেই সে লক্ষ্য করল ঠিক আগের মতোই চুপচাপ সিটের ওপর বসে আছে লোকটি। বাবু, বলছিলাম যে আপনি কোথায় যাবেন কিছুই তো বললেন না। আপনি কিছু না বললে আমি আন্দাজে আপনাকে কোথায় বা নিয়ে যাই বলুন? আমি ওই শ্মশান ঘাটের দিকে যাব, আমাদের শ্মশানের সামনে নামিয়ে দিলেই হবে। আকস্মিকভাবে শ্মশান ঘাটের কথা শুনে খানিকটা বিচলিত হয়ে উঠল রমেশ। তা বাবু, আপনি এত রাতে সেখানে যাবেন কেন? আপনার কি কেউ মারা গিয়েছে? এবারও রমেশের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল লোকটি। সেই সঙ্গে যেন আবারও চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। ঠিক তখনই হঠাৎ একটি কালো বিড়াল দ্রুত গতিতে ছুটে গেল রাস্তার এপাশ থেকে ওপাশে। অন্ধকার রাস্তার বুক চিরে আচমকা ছুটে যাওয়া কালো বিড়ালটি চোখে পড়তেই যেন বুকের ভেতরটা ধড়াস করে উঠল রমেশের। ভয়ে কাঁপতে থাকা হাতে রিকশার হ্যান্ডেল ধরে আরও কিছুটা পথ এগোতেই একসঙ্গে কয়েকটি শেয়ালের ডাক ভেসে এলো তার কানে। হায় ভগবান, আজকে এই রাস্তাটা এমন ভয়াবহ হয়ে উঠল কেন? গত পরশু দিনও তো এই রাস্তা দিয়ে গেলাম, সেদিন তো এমনটা হলো না, তবে আজ এমন লাগছে কেন? কিছু দূর যাওয়ার পর শ্মশানের কাছাকাছি আসতেই হঠাৎ করেই রাস্তার পাশে একটি সাদা কাপড়ে মোড়ানো অবয়ব চোখে পড়ল রমেশের। অবয়বটি না কোনো নড়াচড়া করছে, না কোনো শব্দ করছে, একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টি দেখে যেন আরও একবার বুকের ভেতরটা কেঁপে উঠল রমেশের। হে ভগবান, রাম 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 রাম, এটা আবার কি? আজ আবার কি হচ্ছে আমার সাথে?
এসব থেকে ভয় পেও না, চুপচাপ সামনের দিকে এগিয়ে যাও আর আমাকে আমার জায়গায় পৌঁছে দাও। ভয়ে ভয়ে সাদা ছায়াটিকে পাশ কাটিয়ে রিকশাটি এক হাত দূরে যেতেই রমেশ লক্ষ্য করল হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল সেই অবয়বটি। মুহূর্তের মধ্যেই সাদা ছায়াটি মিলিয়ে গিয়ে যেন বাতাসের সঙ্গে মিশে গেল। আচমকা এমন দৃশ্য দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল রমেশের। বাবু, আপনি এখানেই নামুন। আমি আমি আর সামনের দিকে যাব না। আমি বেশ বুঝতে পারছি তুমি অনেকটা ভয় পেয়েছো। তাহলে শোনো, তোমাকে আমি একটা গল্প বলি। এরপর ধীরে ধীরে বছর দুয়েক আগে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ও হৃদয় বিদারক গল্প রমেশকে বলতে শুরু করল সুভাষ। আনুমানিক 6:30টার দিকে ক্লান্ত শরীরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে সুভাষ। শরীর ক্লান্ত হলেও মেজাজটা আজ ভীষণ ফুরফুরে, কারণ দীর্ঘ 6 মাস পর অবশেষে সে ছুটি পেয়েছে। অফিস থেকে সুভাষের বাড়ি মাত্র 10 মিনিটের পথ হওয়ায় খুব তাড়াতাড়ি সে বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে এসেই সোজা নিজের ঘরে গিয়ে ব্যাগে জামা কাপড় গোছাতে শুরু করলো সে। উফ, আজ যে আমার কি আনন্দ লাগছে। সবই তোমার কৃপায় হয়েছে ঠাকুর। অবশেষে 6 মাস পর মেয়েটাকে কোলে নিতে পারবো। কৃষ্ণামা, আর মাত্র কয়েক ঘন্টা, এরপর প্রায় 15 দিনের জন্য তোর বাবা তোর কাছে থাকবে। ব্যাগে জামা কাপড় গোছানো শেষ হতেই আর এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সুভাষ। রাত 8টা নাগাদ রাস্তায় হাঁটতে লাগলো সুভাষ। চাকরির সুবাদে নিজের গ্রাম কালীঘাট থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অন্য একটি গ্রামে থাকতে হতো তাকে। হঠাৎ করেই 15 দিনের ছুটি পাওয়ায় আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গ্রাম কালীঘাটে মা বাবা ও স্ত্রী সন্তানের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল সে। ওই তো একটা খালি রিক্সা দেখা যাচ্ছে। যাই, দ্রুত এই রিক্সাটাতে গিয়ে বসি। ট্রেন আসারও সময় হয়ে গিয়েছে প্রায়। কিছু দূর হেঁটে গিয়ে কোনো কিছু না বলেই একটি খালি রিক্সায় উঠে বসল সুভাষ এবং রিক্সাওয়ালাকে স্টেশনের দিকে যেতে বলল। এই যে ভাই, বলছিলাম যে একটু তাড়াতাড়ি স্টেশনের দিকে যাও না, ট্রেন ছাড়া আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। দ্রুত স্টেশনে যাওয়ার তাড়ায় রাস্তার পাশে একটি ফাঁকা রিক্সা দেখে তাড়াতাড়ি উঠে বসল সুভাষ। রিক্সাটিও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। মিনিট কয়েক সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল সুভাষের জন্য। হঠাৎ করে সামনে থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক দেখে নিজের প্রাণ বাঁচাতে রিক্সার হ্যান্ডেল ছেড়ে দ্রুত লাফ দেয় রিক্সা চালক। আর ঠিক তখনই ট্রাকটি এসে সুভাষকে পিষে দিয়ে চলে যায়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সুভাষ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকলেও রিক্সা চালক তাকে সাহায্য না করে হাসপাতালে না নিয়ে উল্টো তার ব্যাগটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতক্ষণ ধরে নিজের রিক্সায় বসে থাকা লোকটির কথাগুলো শুনে যেন রমেশের শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। সে প্যাডেলে পা চেপে রাখলেও রিক্সাটা আর সামনে এগোনোর মতো শক্তি পাচ্ছিল না। শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছিল তার। রমেশের এমন করুণ অবস্থা দেখে হা হা করে হেসে উঠল সুভাষ। কিরে, তোর কি কিছু মনে আছে? তুই তো ছিলি সেই রিক্সা চালক, তাই না? কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি না করে শরীরের মোড়ানো চাদরটি সরিয়ে ফেলল সুভাষ। সুভাষের আসল রূপটা রমেশের সামনে প্রকাশিত হতেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো রমেশ। তুই যদি সেদিন আমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ফেলে না দিয়ে আমাকে হাসপাতালে নিয়ে যেতিস,
তাহলে আমি সেদিন বাঁচতাম। তোর জন্যই আমার মৃত্যু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তোর জন্যই। আর তাই আজ তোকেও মরতে হবে। সুভাষের কথাগুলো শুনেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো রমেশের। না না বাবু, না, আপনি আমাকে মারবেন না। সেদিন আমি ভুল করেছিলাম, বিশ্বাস করুন। সেদিন আমি ভয় পেয়েই পালিয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করুন বাবু। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই রমেশ। তোর জন্য যেমন আমার মৃত্যু হয়েছে, তেমন আজ তোরও মৃত্যু ঘটবে। কথাগুলো বলতে বলতেই সুভাষের কণ্ঠস্বর বদলে যেতে লাগলো। সেই সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো তার চেহারা। সুভাষের এমন বিকৃত চেহারা আর সেই ভয়ঙ্কর কথাগুলো শুনে আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না রমেশ। তৎক্ষণাৎ রিক্সা থেকে লাফ দিয়ে নেমে প্রাণপণে দৌড়াতে শুরু করলো সে। দৌড়াতে দৌড়াতেই রমেশের বারবার মনে হচ্ছিল মৃত্যুই যেন পেছনে ধাওয়া করছে তাকে। পালা পালা রমেশ, পালা। তবে মনে রাখ, আজ তুই যতই পালিয়ে যাস না কেন, মৃত্যুর থেকে কিছুতেই পালাতে পারবি না। তোকে যে আজ মরতেই হবে। সুভাষের কথাগুলো আর বিকট হাসির শব্দ যেন সরাসরি গিয়ে বিঁধছিল রমেশের বুকে। সে যত দ্রুত দৌড়াচ্ছিল ততই যেন হাসির সেই শব্দটা আরও বেশি বিকট হয়ে ধরা দিচ্ছিল তার কানে। এমন সময় সে লক্ষ্য করল সামনের দিক থেকে এদিকেই আসছে একটি ট্রাক। ট্রাকটা দেখেই বাঁচার আকুতি নিয়ে হাত উঁচু করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো রমেশ। বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও, ওই লোকটা আমাকে মেরে ফেলবে। বাঁচাও, আমাকে বাঁচাও। মুহূর্তের মধ্যেই সুভাষের বিকট হাসির শব্দ আর রমেশের বাঁচার আকুতিতে ভারী হয়ে উঠল চারপাশ। পরের মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগামী সেই ট্রাকটা সজোরে এসে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে গেল রমেশকে। এক ঝটকায় একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল রমেশ। আবারও নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। শুধুমাত্র রাস্তার উপর পড়ে রইল রক্তাক্ত ও থেতলে যাওয়া রমেশের শরীরটা।